Hello everyone, welcome to this session of generic topic that is sports parents. So আমাদের কাছে আমাদের ইউনিভার্সিটির একজন ক্রিকেটার আছেন যিনি রেগুলার আমাদের ডিস্ট্রিক্টের playing member. She is a all-rounder, bowler, batsman, and she also represented the university, national level university games, that's the inter-university cricket tournament. আমি যেহেতু আমরা আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, স্পোর্টস প্যারেন্টস। তো আমার সামনে যে দাঁড়িয়ে আছে তার কাছ থেকেই আমি শুরু করব যে আমার এই ক্রিকেটার যখন ছোট থেকে খেলাধুলা করে এবং এখনো পর্যন্ত খেলাধুলা করছে এবং এখনো পর্যন্ত ক্রিকেটে নিজের পারফরমেন্স রেখেছে এবং এখনো ক্রিকেট খেলে যাচ্ছে, তো তার প্যারেন্টসরা ওকে কিভাবে সাপোর্ট করেছে এবং কিভাবে এই খেলাটাকে দেখেছে তার ক্যারিয়ারের সঙ্গে, এক্ষেত্রে কোনো জায়গায় কম্প্রোমাইজ করেছে কিনা নাকি উদার মনে স্পোর্টসের দিকে এগিয়ে দিয়েছে। তো এখন আমরা জেনে নেব যে তার প্যারেন্টসরা তাকে কিভাবে সাপোর্ট করেছে এবং কিভাবে এগিয়ে নিয়ে গেছে পড়াশোনার সঙ্গে খেলাধুলাটাকে, তার সঙ্গে খেলাধুলা নিয়ে পড়াশোনা মানে ফিজিক্যাল এডুকেশনে পড়তে। তুমি যদি কিছু বলো। তো আমি যখন ছোট ছিলাম তো তখন থেকেই আমার খেলাধুলা খুব ভালো লাগতো, ভালো খেলতাম এবং সেজন্য আমার বাবা খুব আমাকে সাপোর্ট করেছে, খেলতেও দিয়েছে, ভালো জায়গা যা যা দরকার পড়েছে আমার খেলার জন্য সবই আমাকে কিনে দিয়েছে। যেহেতু বাবাও একজন খুব ভালো স্পোর্টস পার্সন ছিলেন, তো তিনি ওই জন্য আমাকে কোনোদিন খেলাতে কোনোদিন বাধা দেয়নি, উনি বারবার সবসময়তে আমাকে সাপোর্ট করে গেছেন। পরবর্তীকালে আমি ক্রিকেট যখন খেলতে শুরু করি তখন সেটার যে জিনিস মানে কিটস গুলো যেগুলো সেগুলো দামি ছিল, তো সেগুলো উনি কোনো রকম নিয়েছে, আমি ওনাকে বলেছিলাম পুরো না করে সব কিনে দিয়েছিলেন আমাকে। তারপরে এরকম ভাবে এখনো উনি আমাকে সাপোর্ট করে যান, উনি এখনো বলতে উনি আমার ইন্সপিরেশন, যে উনি আমাকে এত দিক থেকে সাপোর্ট করেন। উনি আমার খেলা দেখেন, যেটা ভালো লাগে সেটা বলেন, যেটা ভালো লাগে না সেটাও বলে, যেটা আমি ভুল করছি তখন সেগুলো আমাকে বলে দেন, যেটা ভুল করছো তুমি এটা প্র্যাকটিস করো আরো বেশি করে। তো এরকম ভাবে উনি আমাকে সাপোর্ট করেন। ওকে, থ্যাংক ইউ। এরকমই আমি যেরকম ইন্টারভিউ নিলাম সেরকমই ওয়ার্ল্ড স্পোর্টসে এমন কিছু তারকারা আছেন, তারা তাদের প্যারেন্টসকে নিয়ে যেগুলো বলেছিলেন সেগুলো ক্রিস এভার্ট উনি বলেছিলেন 1960 সালে জুনিয়র টেনিস যখন খেলছে তখন ও একটা গ্রোয়িং স্টেজে ছিল এবং জুনিয়র টেনিসে সে খেলছে, সালটা ছিল 1960। উনি বলছেন যে আমার মা আমাদেরকে ড্রাইভ করে নিয়ে গেছিল এবং আদার কিডসদেরকে নিয়ে গেছিল টুর্নামেন্টে খেলানোর জন্য, এবং তারপরে খেলার পরে তারা সবাই মিলে পিৎজা খেয়েছিল একটি মলে। তো হাউ সুইট দিস স্টোরি। সো এখন আমরা আলোচনা করব দ্য ভাইটাল রোল অফ প্যারেন্টস সম্পর্কে। So as you know that cricket is a sport where parents role is vital. অবশ্যই ক্রিকেটে একটা প্লেয়ারকে মাঠের মধ্যে কতক্ষণ থাকতে হয়, বাচ্চা যদি 30 ওভারের খেলা হয় তবুও তাকে মিনিমাম 1.5 ঘন্টা মাঠে স্পেন্ড করতেই হবে, ম্যাক্সিমাম তো আছেই। আবার আরেকটা মানে সেকেন্ড ইনিংস মানে যেখানে তারা বোলিং করতে নামবে তখনও তাকে অতটা টাইম মাঠের মধ্যে দিতে হবে। এই যে একটা লং স্প্যান অফ টাইম বাচ্চারা মাঠের মধ্যে খেলে, রোদের মধ্যে খেলে, তার সঙ্গে ব্যাটিং করে, বোলিং করে, ফিল্ডিং করার সময় কিছু সময়তে ডাইভ মারে, তাদের ড্রেস নোংরা হয়, কখনো ইনজুরিজ হয়। এখান থেকে আমরা বুঝতে পারছি যে এতগুলো যে একটা প্লেয়ারের সঙ্গে ঘটনাগুলো ঘটে, টাইম, ইনজুরি, তার সঙ্গে ড্রেস নোংরা হয়ে যাওয়া এবং মাঠের মধ্যে এতক্ষণ টাইম অতিবাহিত করা, প্যারেন্টসদের রোল ছাড়া কিন্তু ক্রিকেট খেলা সম্ভব নয়। ক্রিকেট খেলা সবসময় একটা জায়গাতে হয় না, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বিভিন্ন জায়গায় কন্ডাক্ট করা হয়।
লোকাল ম্যাচেস, টুর্নামেন্টস, পারফরমেন্স ডেভেলপমেন্ট, বিভিন্ন জায়গায় ম্যাচেস খেলতে নিয়ে যাওয়া হয়। সো বাবা মাদের সাপোর্ট না থাকলে তারা বাইরেও খেলতে যেতে পারবে না। সো আমরা বুঝতে পারছি ক্রিকেট ইজ আ স্পোর্ট ওয়্যার প্যারেন্টস রোল ইজ ভাইটাল, and it's true. Coach, but coach must develop a common philosophy with parents. Always কোচদেরকে a common philosophy তৈরি করে নিতে হবে প্যারেন্টসদের সঙ্গে। There should be a good bonding with the parents. কিন্তু পলিসি অফ কোঅপারেশন থাকবে উইদাউট ইন্টারফারেন্স। কোনো ইন্টারফারেন্স থাকলে হবে না, কোঅপারেশন থাকবে, কোচেস বাবা মাদের দুজনেই কোঅপারেশন থাকবে, কিন্তু ওখানে কোনো ইন্টারফারেন্স থাকবে না। সো উইদাউট হ্যাভিং এনি ইন্টারফারেন্স পলিসি কোঅপারেশনকে তৈরি করতে হবে। অন্যদিকে সুনীল গাভাস্কর, একটা ছোট্ট স্টোরি বলে দিই সুনীল গাভাস্করকে নিয়ে। সুনীল গাভাস্কর বলেছিলেন তার বাবা মা তাকে সমস্ত দিক থেকে এনকারেজ করেছিলেন ক্রিকেট খেলার জন্য, এবং তারা অনেক কিছু স্যাক্রিফাইস করেছিল, তাকে হেল্প করেছিল ক্রিকেটিং রোড ম্যাপ করার জন্য, ক্রিকেটিং ফেমের জন্য। বাট তারা কখনো এই যে ইম্পর্টেন্স, তার যে পড়াশোনার প্রতি যে ইম্পর্টেন্স ইকুয়ালি দেওয়া, সেটার প্রতিও কিন্তু কখনো ফেল্ট করেনি। তো পড়াশোনার সঙ্গে ক্রিকেট যে খেলছে, খেলাধুলাকে চালিয়ে গেছে, বাবা মা তাকে অনেক ধরনের সাপোর্ট করেছিলেন। সুনীল গাভাস্কর স্টোরি। আমরা আবার লেকচারে ফিরে আসি। তো গুড কমিউনিকেশন রিকোয়ার্ড ফর দিস। সেজন্য বাবা মা এবং কোচেস এবং তার সঙ্গে প্যারেন্টস ভুল বলে দিলাম তো, প্যারেন্টস, কোচেস এবং তার সঙ্গে দ্য ক্রিকেটার, তিনজনের মধ্যে খুব ভালো বন্ডিং থাকা দরকার, খুব ভালো ইন্টারাকশন থাকা দরকার, খুব ভালো কমিউনিকেশন থাকা দরকার। কেন? ফানের সঙ্গে গ্রোথ করবে, ফান হবে, এনজয় করবে এবং তার সঙ্গে তার গ্রোথ হবে। আবার অন্যদিকে নেক্সট যদি আমরা আলোচনা করি, বিভিন্ন ফেজ এবং বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স থাকে এটার। তো যখন দেখা যায় ফেজ, একটা ফেজে যখন দেখা যায় বাচ্চারা প্রথম স্পোর্টসে এন্ট্রি নিচ্ছে, তখন প্যারেন্টস জেনারেলি নেভ কোচ ডাইরেক্টস প্যারেন্টস অ্যান্ড চাইল্ড। তখন প্যারেন্টসরা চায় যে কোচরা যাতে প্যারেন্টসদের এবং চাইল্ডসদেরকে সাপোর্ট করে, জেনারেলি এটাই থাকে। সেকেন্ড ফেজ যখন ইনক্রিজড ইনভলভমেন্ট হয়, যখন ইনভলভমেন্ট আস্তে আস্তে খেলার প্রতি বেড়ে যায়, তখন প্যারেন্টসরা আরো অনেক টাইম দিতে শুরু করে, এফোর্ট দিতে শুরু করে, তার সঙ্গে মানি এক্সপেন্সেও কোনো দ্বিধা রাখে না, এবং তারা ইমোশনালি ওভার ইনভলভ হয়ে পড়ে, বেশি ইনভলভমেন্ট দেখিয়ে ফেলে প্যারেন্টসরা। আরেকটা ফেজে যখন আছে ইনভলভমেন্ট এস্টাবলিশড, যখন ইনভলভমেন্ট এস্টাবলিশের দিকে যায়, তখন বাবা মারা শুরু করে ছেলে মেয়েদের যে রিজনেবল ওয়েতে তারা যে ডিমান্ডস করবে সেটিকে অ্যাডাপ্ট করে। অ্যাডাপ্টেশন শুরু হয়, বাচ্চার রিজনেবল ওয়েতে যে জিনিসগুলো চাইতে শুরু করে তার প্রতি। আবার যখন ম্যাচুরিটি ফেজ আসে, তখন প্লেয়াররা নিজেরাই ডাইরেক্ট করে, তাদের নিজেদের ইনভলভমেন্ট, প্যারেন্টসরা ইন্টারেস্টেড থাকে বাট নট, তখন কিন্তু ইমোশনালি আর ইনভলভমেন্ট থাকে না। কেন? তখন ম্যাচিউরড হয়ে গেছে। তাহলে বুঝতে পারছি যখন এন্ট্রি স্পোর্টস থেকে শুরু করে ইনক্রিজ ইনভলভমেন্ট হয়, ইনভলভমেন্ট এস্টাবলিশ হয়ে যায়, তখনও পর্যন্ত বাবা মাদের মধ্যে একটা ইমোশনাল এস্টাবলিশমেন্ট তৈরি হয়, তারা ইমোশনালি ইনভলভ থাকে বাচ্চার প্রতি, খেলার প্রতি। দেখা যায় বাচ্চারা যদি একদিন নেটে ব্যাটিং না পায়, বাবা মারা
খেলা শেষে এসে কোচকে বলে, কেন আজকে আমার ছেলে ব্যাটিং পেলো না, কেন আমার ছেলে আজকে বল করলো না, কেন ম্যাচে চান্স পেলো না। এবং আমরা আমাদের ক্রিকেট কোচিং সেন্টারে দেখেছি, আমরা ক্রিকেট একাডেমিতে আমাদের নিজেদের দেখেছি বাবা মারা কতটা ইমোশনালি অ্যাটাচ থাকে গেমটার সঙ্গে। যখন ম্যাচুরিটি ফেস চলে আসে তখন প্লেয়ার ডাইরেক্ট হিজ ওন ইনভলভমেন্ট, তখন ছেলেমেয়েরা নিজেরাই তাদের ইনভলভমেন্টকে ক্রিয়েট করে। বাবা মারা ইন্টারেস্টেড থাকে, বাট তখন ইমোশনালি অতটা ইনভলভমেন্ট থাকে না। নেক্সট, যে কমন টাইপস অফ প্রবলেম প্যারেন্টসদের দেখা যায়, কমন টাইপস অফ প্রবলেম দেখা যায়, সেগুলি হলো ডিসইন্টারেস্টেড। কোনো কোনো পেরেন্টস দেখা যায় যে খুব একটা ইন্টারেস্টেড নেই, ছেলে খেলতে চাইছে, ফিটনেসের জন্য তাকে পাঠাচ্ছি। কোনো বাবার ওভার ক্রিটিক্যাল হয়, ওভার ক্রিটিক্যাল, ছোট ছোট ব্যাপারে ওভার ক্রিটিক্যাল হয়ে পড়ে, ছোট ছোট জিনিসকে বেশি অ্যানালাইসিস করে। কোনো কোনো কোচেস আবার কোচকে সাইডলাইন করে নিজে কোচ হয়ে যায়। প্যারেন্টসরা কোচ কোচিং করাচ্ছে, তার মধ্যে থেকে আবার বাবা মা কোচের কোচিংটাকে স্টপ করে ওখান থেকে নিজের ছেলেকে গাইডলাইন দিতে শুরু করেন, তুমি এভাবে খেলো বা তুমি এভাবে বল করো। ওভার ইনভলভমেন্ট। তারা আবার ম্যাচ চলাকালীন বাউন্ডারি লাইনের বাইরে থেকে কোচিং করতে শুরু করে দেয় ছেলে মেয়েদের, যারা ক্রিকেটার্স তাদের। কখনো কখনো অ্যাবিউসিভ হয়ে পড়ে, রেগে যায়, অ্যাংজাইটি চলে আসে এবং অ্যাবিউসিভ ওয়ার্ডস কিছু ইউজ করে ফেলে। সো এগুলো হলো কমন টাইপ অফ প্রবলেম অফ প্যারেন্টস, যে প্যারেন্টসরা সাধারণত কি কি ধরনের প্রবলেমস ক্রিয়েট করে বা প্রবলেমের মধ্যে থাকে। এগুলোকে কিন্তু কোচের দ্বারা খুব সুন্দরভাবে ডিল করতে হবে। কোচ যদি ঠিকঠাক প্যারেন্টসদেরকে ডিল করতে না পারে, তাহলে এই প্রবলেমটা বড় আকার নেয় কোচিং সেন্টারে। এর জন্য কোচকে এই ব্যাপারে ইমোশনালি অ্যাটাচ থাকতে হবে এবং খুবই ইন্টেলিজেন্সের সাথে এই প্রবলেমগুলোকে সলভ করতে হবে। নেক্সট, এই যে কমন প্রবলেমস গুলোকে বললাম, সেই প্রবলেমস গুলোকে তাহলে হ্যান্ডেল করবো কিভাবে, যেটা আমি বললাম কোচকেই হ্যান্ডেল করতে হবে। তো আমরা যারা কোচ তাদেরকে হ্যান্ডেল করতে হয়। তো পেরেন্ট যদি ডিসইন্টারেস্টেড হয়, সেখানে কোচকে ফাইন্ড আউট করতে হবে কেন উনি ডিসইন্টারেস্টেড হচ্ছেন, সেই কারণটা খোঁজার পর তাকে এনকারেজ করতে হবে। তো আমার ছেলে যাচ্ছে, যা খেলছে খেলুক, ও ফিটনেসের জন্য দিয়েছি, মাঝে মাঝে যাবে, ও বলছে তাই দিয়েছি। তাকে কেন ওই কথাটা বলছে, কেন উনি ডিসইন্টারেস্টেড, সেটাকে ফাইন্ড আউট করে নিয়ে তাকে এনকারেজ করতে হবে। ওভার ক্রিটিক্যাল যে প্যারেন্টস গুলো ওভার ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট করে, কিভাবে হ্যান্ডেল করবো তাদের, এক্সপ্লেন ড্যামেজিং এফেক্ট অফ ক্রিটিসিজম অন দ্য চাইল্ড। আমরা দেখেছি কোচিং সেন্টারে বাবা তার ছেলেকে বলছে, তোর দ্বারা স্পিন বোলিং হবে না, তুই কাল থেকে স্পিন ছেড়ে দে, তুই পেস বোলিংটা করবি। এই যে ওভার ক্রিটিক্যাল হয়েছে ছেলের প্রতি, নো, এটা ছেলেটাকে ড্যামেজ করে দিচ্ছে তার ফিউচারের জন্য ওভার ক্রিটিসিজম করে। এটা কিন্তু বাবাকে ভালো করে ঠান্ডা মাথায় বোঝাতে হবে, দিস দ্য গ্রোয়িং স্টেজ, তার মাসেলস সেরকম ডেভেলপ হয়নি, ইন্টেলিজেন্সি আছে, সেটাকে ইউজ করতে পারছে না, ম্যাচ বেশি খেলাতে হবে, এগুলো ঠিক হয়ে যাবে। সেরকম ভাবে হ্যান্ডেল করতে হবে। সাইডলাইন্স দ্য কোচ, কখনো কখনো কোচকে সাইডলাইন করে দেয়। তো প্রাইভেটলি এক্সপ্লেন দ্যাট হ্যাভিং টু কোচেস কনফিউজেস দ্য চাইল্ড। এটা খুব ইন্টেলিজেন্সের সাথে কভার করতে হবে। আমরা দুজন মিলে যদি একজনকে কোচিং করাই একই টাইমে, তাহলে কিন্তু বাচ্চাই কনফিউজ হয়ে যাবে তাকে কি করতে হবে। এবং এটা কিন্তু প্রাইভেটলি তাকে মানে প্যারেন্টসদের বোঝাতে হবে, প্রাইভেটলি যে কোচটা করছে তাকে ওই প্যারেন্টসটিকে বোঝাতে হবে। বাউন্ডারি লাইনতে কোচিং করছে, এখানে কোচকে বোঝাতে হবে প্যারেন্টসদের যে আপনি যদি বাউন্ডারি থেকে চিৎকার করে যদি কোচিং করান বাউন্ডারি লাইন থেকে, তাহলে লাউড বিহেভিয়ার যে আপনি করছেন সেটা ডিস্ট্রাক্ট করছে বাচ্চাকে, শুধুমাত্র ওই বাচ্চাটিকে নয়, আরো যে বাচ্চাগুলি মাঠের মধ্যে খেলছে তাদেরও ডিস্ট্রাক্ট করছে। কখনো কখনো ওভার প্রোটেক্টিভ হয়ে যায় প্যারেন্টসরা, ওভার প্রোটেক্টিভ, বেশি প্রোটেকশন নিয়ে নিচ্ছে। এখানে কোচকে রিঅ্যাসিওর করতে হবে দ্যাট প্লে ইজ সেফ,
as long as child is attentive. ছেলে যতক্ষণ অ্যাটেনশন নিয়ে খেলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্রিকেট খেলাটা সেফ, কোনো প্রবলেম নেই, কোনো ওভার প্রোটেক্টিভ হওয়ার দরকার নেই। রিঅ্যাসিওর করতে হবে প্যারেন্টসকে, তাকে বোঝাতে হবে। কোচ প্যারেন্টস যদি অ্যাবিউসিভ হয়ে যায়, এখানে কিন্তু কোচকে বড় সিদ্ধান্ত নিতে হবে ইন্টেলিজেন্টলি, উইথ দ্য হেল্প অফ অ্যাডমিনিস্ট্রেটরস, যারা একাডেমি চালাচ্ছে, those who are the administrators, তাদেরকে সঙ্গে নিয়ে কথা বলতে হবে প্যারেন্টদের সঙ্গে। দিস উইল নট বি টলারেটেড, এটা কিন্তু আমরা সহ্য করব না। ইফ নট কাটেড, যদি এটার পরেও আবার বেশি হতে থাকে অ্যাবিউসিভ, তাহলে একটা ডিফেন্সিভ শট নিয়ে তাকে মাঠের বাইরে করে দিতে হবে। আমরা পুলিশে কল করতে পারি, আর আমার একাডেমিতে যদি সিকিউরিটি গার্ড থাকে তাকে দিয়ে সেই প্যারেন্টকে বার করে দিতে হবে, একাডেমি থেকে বের করে দিতে হবে, বা ম্যাচের সিচুয়েশন থেকে বের করে দিতে হবে যদি উনি অ্যাবিউসিভ হয়। কেন এটা দরকার? কেননা ওনার ওই অ্যাবিউসিভটা থেকে আরো কয়েকটা প্যারেন্টসকে এটা মোটিভেট করবে, প্রেরণা জাগাবে, এবং তারাও কিন্তু আস্তে আস্তে ওই দিকে এগিয়ে যাবে। দ্যাটস ওয়াই এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য এই স্টেপটা নিতে হবে। আবার নেক্সট যদি আমরা আলোচনা করি কেন এই প্রবলেমগুলি ঘটে প্যারেন্টদের সঙ্গে, কেন, why uneducated about sport or overall, ওই ক্রিকেট খেলাটি সম্পর্কে খুব একটা ধারণা নেই, খুব একটা এডুকেশন নেই, বা খুব একটা নলেজ নেই ক্রিকেট খেলাটার প্রতি। সে কারণের জন্য বেশি সচেতনতা, খেলার প্রতি যে পার্সপেক্টিভটা থাকে সেটি লস করে যাওয়া। ওনারা কখনো কখনো ফিল করেন যে আমার ছেলেকে ওভার ইউজ করা হচ্ছে বা আন্ডার অ্যাপ্রিসিয়েটেড করা হচ্ছে, আমার ছেলেকে বেশি বল করাচ্ছে, আমার ছেলেকে বেশি ফিটনেস করাচ্ছে, তো ওভার ইউজ হচ্ছে। সেক্ষেত্রে হতে পারে, বা কখনো কখনো মনে হতে পারে আমার ছেলেকে তো বলই করায় না, আমার ছেলেকে তো ফিল্ডিংই করায় না, ক্যাচ দেয় না, আমার ছেলেকে ম্যাচে ব্যাটিং গিয়ে নামায় না। এই যে আন্ডার অ্যাপ্রিসিয়েটেড গুলো থাকে সেগুলো ক্রিয়েট হয়, সেখান থেকে এই প্রবলেমস গুলো আসে। আবার ইনসিকিউর দ্যাট কোচ ইজ টেকিং দেয়ার প্লেস, তারা ইনসিকিউর থাকে যে কোচ বাবা মার প্লেসটা আবার নিয়ে নেবে না তো, আমার প্লেসটা নিয়ে নেবে না তো। কেন? বাচ্চারা যখন বাইরে গিয়ে কোচের আন্ডারে খেলে, বাড়িতে সব সময় তারা কোচের কথা বলে। কোচ আজকে বলেছেন সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে ব্রাশ করে নিতে হবে এবং মিল্ক ইনটেক করতে হবে, যেটা আমরা বাবা মারা বাড়িতে বাচ্চাকে শিখেও পারি না, বাইরে গিয়ে কোচ যখন তাকে বোঝায় তখন কিন্তু বাইরে গিয়ে করে। এখান থেকে ইনসিকিউর ফিল হয় প্যারেন্টসদের, তখন এই প্রবলেমস গুলো আসে। আমি বললে আমার ছেলে এইগুলো করছে না, কোচ বললে করছে, তো আমার প্লেসটা নিয়ে নেবে না তো। প্যারেন্টস ওয়ান্টিং টু টেক কোচেস প্লেস, আবার কখনো কখনো প্যারেন্টস আমাকে না কোচের দ্বারা হচ্ছে না, আমি ওর জায়গায় থেকে ছেলেকে একটু কোচিং করিয়ে দিই, এর জন্য হয়। এবং খারাপ বা কোনো কমিউনিকেশন করতে পারে না, বাবা মায়ের ওই ক্যাপাসিটি থাকে না যে কমিউনিকেশন করি, এবং কমিউনিকেশনের প্রবলেমের জন্য এই প্রবলেমস গুলো ক্রিয়েট হয়। নেক্সট, এই যে পোর কমিউনিকেশন বা আলাদা যে পয়েন্টস গুলো আমরা আলোচনা করলাম, এখানে আরেকটা জিনিস থেকে যাচ্ছে, ইম্পর্টেন্ট পয়েন্ট, স্পোর্টস প্যারেন্ট রেসপন্সিবিলিটিস। কি রেসপন্সিবিলিটিস তাদের থাকে? তাদের চাইল্ডকে এনকারেজ করতে হবে খেলাধুলা করার জন্য, কিন্তু বাচ্চাকে খেলাধুলা করানোর জন্য প্রেশার দেবে না। তাদেরকে বুঝতে হবে, বাবা মাকে বুঝতে হবে যে তাদের চাইল্ড স্পোর্টস থেকে কি চাইছে, নেম ফেম চাইছে, নাকি জাস্ট ওয়ান্ট টু প্লে, এনজয়মেন্টের জন্য চাইছে, নাকি দে ওয়ান্ট টু ক্রিয়েট আ ক্যারিয়ার অন স্পোর্টস। এটা জানতে হবে। Ensure conditions for playing are safe. Responsibility of the sports parents, তাদেরকে খেলাটা যে সেফ সেটা এনশিওর করতে হবে, সেই কন্ডিশনস গুলো এনে দিতে হবে। প্যারেন্টসদের রেসপন্সিবিলিটি জানার যে কোচ প্র্যাকটিস করাচ্ছে সে কোয়ালিফাইড তো, কেন
যাতে সেই কোচ একটা হেলদি এক্সপিরিয়েন্স দিতে পারে তার ছেলেকে বা মেয়েকে কোচিং সেশনে। এবং প্যারেন্টসদের স্পোর্টসম্যানশিপ স্পিরিট যেটা সেটা মেনটেন রাখা দরকার, এবং সেই জিনিসটা তাদের চাইল্ডকেও শেখানো দরকার। নেক্সট যদি আমরা আলোচনা করি রেসপন্সিবিলিটির পরে, এরপরে হেল্প চাইল্ড, এরপরে যেটা আসছে সেটি হলো চাইল্ডকে বাবা মাদেরকে হেল্প করতে হবে রিয়েলিস্টিক পারফরমেন্স গোল সেট করার জন্য। রিয়েলিস্টিক পারফরমেন্স গোলস, বাস্তবে যে রোলটাকে প্লে করে একটি অ্যাচিভ করতে পারবে যে গোলটিকে, সেদিকে ফোকাস রাখতে হবে, ফোকাস রাখতে সাহায্য করতে হবে। বাচ্চাকে হেল্প করতে হবে যে খেলার প্রতি যে ভ্যালু, সেই ভ্যালুর শিক্ষার যে জ্ঞানগুলি সেগুলোকে কিন্তু শেখাতে হবে, ভ্যালুস। চাইল্ডকে হেল্প করতে হবে এটা বোঝানোর যে তার রেসপন্সিবিলিটি কি একটি টিমের প্রতি এবং কোচের প্রতি, এবং যখন দরকার পড়বে তখন ডিসিপ্লিন হতে হবে বাচ্চাকে, এটাও শেখাতে হবে। আবার স্পোর্টস প্যারেন্টসকে সাপ্লাই করতে হবে একটি এমন ধরনের কোচ যার কাছে প্রচুর ইনফরমেশন থাকবে একটি শিশুর সমস্ত দিককে যাতে উন্নতি সাধন করা যেতে পারে, সেই দিকগুলি যার নলেজ আছে সেই ধরনের কোচকে অ্যাপয়েন্ট করতে হবে। নেক্সট, কোচেসদেরকে যদি প্যারেন্টসদের সঙ্গে কাজ করতে হয় তাহলে কি কি করা দরকার? So making parents work with the coach, what to do? So first of all, involve parents in the program. প্যারেন্টকে আমার কোচিং প্রোগ্রামের মধ্যে ইনভলভ করে দিতে হবে, it's very important. And also make your expectations regarding the child clear. কোচকে এটা ক্লিয়ার করে নিতে হবে যে সে ওই শিশুর প্রতি কি এক্সপেকটেশনস রাখছে। এটা যদি প্যারেন্ট জানতে পারে, there will be a positive environment. Recognize different type of parents over and under involved. Different types of parents, যারা পজিটিভ থাকে, যারা একটু বেশি ওভার ক্রিটিসাইজড হয়, তাদেরকেও কিন্তু ইনভলভ রাখতে হবে। কখনো কখনো একটু বেশি, কখনো কখনো একটু কম, কিন্তু রেকগনাইজ করতে হবে দ্য টাইপস অফ প্যারেন্টস। দোজ হু আর ভেরি পজিটিভ তাদেরকে একরকম, দোজ হু আর ভেরি নেগেটিভ তাদেরকে একরকম, দোজ হু আর নিউট্রাল তাদেরকে আরেক রকম। সো the role of the coach is to recognize the parents. The coach has to treat parents like adults. So adultদের মতো করে কিন্তু প্যারেন্টকে ট্রিট করতে হবে। প্যারেন্টসদের অ্যালার্ট করতে হবে when behavior is detriment. যখন বিহেভিয়ার একটু খারাপের দিকে যাচ্ছে প্যারেন্টসদের, তখনই অ্যালার্ট করে দিতে হবে। রেগুলার মিটিং অর্গানাইজ করতে হবে প্যারেন্টসদের সঙ্গে। প্রত্যেকটি প্যারেন্টকে এটা বোঝাতে হবে যে কোচ তাদের সঙ্গে কাজ করতে চায়। প্যারেন্টসদের হেল্প করতে হবে তার বাচ্চার যে পারফরমেন্স গোলস আছে সেটিকে সেট করার জন্য। এবং খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক মাসে প্রোগ্রেস রিপোর্টটা দিতে হবে বাচ্চার মা বাবাকে। How their child is progressing day by day, day by day. If possible, if you have that facility to have a video camera, you should go with a video analysis of the child. Nowadays, we can use the technology in the coaching session. We have a video camera. You go for the video analysis and show them. This is the first day whenever your child comes to your academy. Now this is the 1 week. After 1 week, this is the progress of your child. And this is the
second week, third week, fourth week, the progresses are like this. So whenever they will see the child progress in the video, তারা কিন্তু খুবই পজিটিভ ওয়েতে কোচের সঙ্গে কাজ করতে চাইবে। Be firm and consistent in your relationship with parents. প্যারেন্টসদের সঙ্গে খুবই ভদ্র নম্রভাবে ব্যবহার করতে হবে, রিলেশনশিপও সেরকম রাখতে হবে। কোচরা অনেক সময় ওভার ইমোশনাল হয়ে যায়, আন্ডার ইমোশনাল হয়, সেটাকে কন্ট্রোল রাখতে হবে। সো ইমোশনালি ব্যালেন্স থাকতে হবে whenever they are dealing with the sports parents. নেক্সট, প্যারেন্টসদেরকে নিয়ে আমি কাজ করবো, কিন্তু কোন জিনিসগুলোকে আমার মাথায় রাখা দরকার, কি কি করব না। Making parents work with you, don'ts. What are things I should not do? So আমি প্যারেন্টসদেরকে বলে ফেলেছি that the child is a champion if he has no potential. তার ছেলের পটেনশিয়াল না থাকা সত্ত্বেও ও চ্যাম্পিয়ন হতে পারবে। প্যারেন্টসদেরকে এটা বলে দেওয়া, আপনি সবকিছু আমার উপরে ছেড়ে দিন, আমি দেখে নেব। যেটাটাই হলো আলটিমেট গোল, বাবা মাদেরকে এই কথাটি বলা। প্যারেন্টসদের সঙ্গে আননেসেসারি কনফ্লিক্টে জড়িয়ে যাওয়া, ঝগড়ায় জড়িয়ে যাওয়া, কথা কাটাকাটিতে জড়িয়ে যাওয়া করা উচিত না। প্যারেন্টাল রোলের মতো নিজেকে অ্যাজুম করা, বাচ্চার সামনে তুলে ধরা, কোচ ভেবে নেয় কখনো কখনো এই প্লেয়ারটি যদি আরো বড় পর্যায়ে খেলতে পারে বা ভালো জায়গায় খেলে, আমি খুব বড় লোক হয়ে যাব, মানে রিচ অ্যান্ড ফেমাস ওয়ান ডে। এটা ভাবা উচিত নাই কোচের। আবার কখনো কখনো এটাও করা উচিত নয় যে প্যারেন্টসদের বাজে বিহেভিয়ারের জন্য তারা সেই শিশুটি ক্যারিয়ার শেষ করে দিচ্ছে, তাকে সুযোগ দিচ্ছে না। এটা ভাবা যে প্যারেন্টসদের বিহেভিয়ার হয়তো রাতারাতি চেঞ্জ হয়ে যাবে। প্যারেন্টসদের সঙ্গে কমিউনিকেশন করা বন্ধ করে দেওয়া, এটাও একটা করা উচিত নয়। আবার অন্যান্য প্লেয়ারদেরকে নেগলেক্ট করা, যাদের প্যারেন্টসরা ইনফ্লুয়েন্স করে না। সো এই জিনিসগুলো আমাদের করা উচিত নয়, যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা একটি কথা আলোচনা করে রেগুলার প্যারেন্টদের সঙ্গে মিটিং করতে হবে। সো যেটাকে আমরা বলি প্যারেন্ট ওরিয়েন্টেশন মিটিং, এটিকে কিন্তু আমাদের মাঝে মাঝেই করা দরকার। ওয়াই? বিকজ এতে পারস্পরিক সম্পর্ক ডেভেলপ হয়, কমিউনিকেশন তৈরি হয়। এখানে বাবা মাদের বুঝতে সাহায্য করা হয়। এর উদ্দেশ্য এটা যে বাবা মাদেরকে হেল্প করবে যে আমার যে টিমটা আছে, এই টিমটার অবজেক্টিভস কি, উদ্দেশ্য কি। এই ধরনের মিটিং বাবা মাদের অ্যালাউ করবে কোচ এবং সাপোর্টিং স্টাফদেরকে আরো কাছ থেকে জানার, ক্রিকেট খেলার সম্পর্কে এবং তার পটেনশিয়াল রিস্ক কি আছে সেগুলো সম্বন্ধে জানতেও কিন্তু হেল্প করবে এই ধরনের মিটিং। টিমের রুলস কি, পলিসি কি এবং কি পদ্ধতিতে এই টিমটি চলে বা এই একাডেমিটি চলে, কোচিং সেন্টারটি চলে, ক্রিকেট কোচিংটি চলে, সেগুলো জানতে হেল্প করে এই ধরনের মিটিং। আবার কোচরাও জানতে পারে বা অ্যাডমিনিস্ট্রেশনও জানতে পারে বাবা মারা অ্যাকচুয়ালি কি চাইছে, তাদের ছেলেরা কি চাইছে। বাবা মারা ছেলেদের প্রতি কি চাইছে সেটি কোচেসরা জানতে পারে বা অ্যাডমিনিস্ট্রেটররা জানতে পারে, এবং প্যারেন্টসদেরকে নিজেদের কথা খুলে বলার একটা সুযোগ করে দেয় এই ধরনের মিটিং। একটা ক্লিয়ার লাইন তৈরি করে কমিউনিকেশনের প্যারেন্টসদের সঙ্গে কোচেসদের।
এবং অবশেষে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি অর্গানাইজ করতেও সাহায্য করে। এই ধরনের মিটিং যখন হয়, বিভিন্ন আলোচনা হতে হতে তখন বলা হয় ঠিক আছে আমরা এই ধরনের প্রোগ্রাম আমরা অর্গানাইজ করতে পারি। সে বিভিন্ন ধরনের নতুন নতুন অ্যাক্টিভিটিসও যোগ করা যায়। টাইগার উডস, ফেমাস স্পোর্টসম্যান, তিনি বলেছিলেন ডোন্ট ফোর্স ইউর কিডস ইনটু স্পোর্টস। স্পোর্টসে জোর করে দেওয়ার দরকার নাই। আই নেভার ওয়াজ, তিনিও কখনো নয়। To this day, my dad has never asked me to go to play for golf. কখনোই তার বাবা মা তাকে বলেনি যে তুমি গিয়ে গলফ খেলো। I ask him, it's the child's desire to play that matters, not the parents. এটা চাইল্ডদের ম্যাটার, যে তারা খেলবে কিনা, তাদের প্যারেন্টসদের নয়। কিন্তু ফান, কিপ ইট ফান, আনন্দ করো এবং আনন্দে ধরে রাখো। টাইগার উডস এই কথাটি বলেছিলেন। সে এই যে স্পোর্টস প্যারেন্টস নিয়ে আমরা আলোচনা করলাম, এটি আমরা অনেক কিছু এটি থেকে আমরা জানতে পারলাম এবং আমরা জানতে পারলাম প্যারেন্টদের কি করে ডিল করব, তাদের সঙ্গে আলোচনায় বসলে কি কি কথাবার্তা বলা দরকার, কি কি বলা দরকার নয়, এবং প্যারেন্টদের সঙ্গে তাদের যখন মিটিং হবে সেখান থেকে ফলস্বরূপ কি বেরিয়ে আসতে পারে। Because sports parents matters to run a coaching center, to run a cricket academy, and to run a coaching session. Why? Because parents are involved in it. So আমরা good communication required for this, good communication required for আমরা জানলাম good communication with athlete, coach and parents দের মধ্যে কি থাকা দরকার। এর মধ্যে আমরা আরেকটা স্টোরি নিয়ে নেব। আরেকজন ন্যাশনাল লেভেল প্লেয়ার, হি ইজ নট আ ক্রিকেটার বাট হি ইজ আ ন্যাশনাল লেভেল টেবিল টেনিস প্লেয়ার। So as comes in a sport, তো বিভিন্ন স্পোর্টস এর এক্সপেরিয়েন্স আমাদের থাকা দরকার। as we have given some examples also from different sports, not only from the cricket but other স্পোর্টস অলসো। সো আমাদের কিছু লাইভ স্টোরিও থাকা দরকার। তো এখান থেকেও আমরা কিছু জানতে পারবো যে যখন আমরা কোচ, অ্যাথলিট এবং প্যারেন্টসদের মধ্যে রিলেশন কথাটা বলি, তখন আমরা কিভাবে এটাকে লাইভলি পাই। সো আমি তোমাকে একটা কোশ্চেন করব যে তুমি তো ডিস্ট্রিক্ট খেলেছো, ন্যাশনাল খেলেছো টেবিল টেনিসে। সো তুমি তার মানে বিভিন্ন ধরনের কোচ তুমি পেয়েছো। স্কুল লেভেলে একটা, ইউ গো ফর ডিস্ট্রিক্ট, দেন ডিস্ট্রিক্ট লেভেলে একটা, তারপর ন্যাশনাল একটা কোচ পেয়েছো। সো কোচের কিরকম ইনফ্লুয়েন্স ছিল, তার সঙ্গে প্যারেন্টের রোল, মানে কিভাবে রিলেশনটা ছিল। একদিকে তুমি, একদিকে বাবা মা, একদিকে কোচ। সো ফাদার এবং মায়ের একটা আলাদা একটা চাহিদা থাকে এবং তাদের একটা ডিমান্ড থাকে কোচের উপরে। কোচের একটা প্রেশার থাকে হাউ টু ডিল উইথ ইউর প্যারেন্টস এবং তার সঙ্গে তোমার পারফরমেন্সটাকে তুলে নেওয়া। এই যে এত বড় একটা কঠিন একটা পর্যায়ে শুরু হয়েছিল এবং সেখানে কিভাবে এই রিলেশনশিপটা তৈরি হয়েছে, কিভাবে কমিউনিকেশনটা হতো, এটা সম্বন্ধে আমি জানতে চাই। প্রথমে বলতে চাই, আমার যিনি বাল্যকালের কোচ, মানে তিনি আমার এখনো অব্দি তাকে আমি মানে আমার সব থেকে কাছের এবং তাকে সব থেকে বেশি মানি আমি। তো তিনি এবং আমার প্যারেন্টসের মধ্যে একটা ফ্যামিলিগত ভাবে একটা রিলেশন তৈরি হয়ে গেছিল। আমি উদাহরণ দিতে পারি যে যখন আমি স্টেট লেভেলে টুর্নামেন্ট হচ্ছে আমার, তখন আমার ইমিডিয়েট আমার খেলতে গিয়ে আমার ব্যাটের রাবারটা সাইডে কেটে গেছে। তো তখন স্যার আমার প্যারেন্টস এর কাছে সেই সময় মানে ওই বড় অ্যামাউন্টটা জোগাড় করতে খুব অসুবিধা হচ্ছিল। তো আমার স্যার তখন বলেছিল তুই টুর্নামেন্টটা খেলতে যা, আমি যেই সমস্ত রাবার যা আছে আমি কিনে দেবো তোকে, টাকা পয়সার কথা তোকে ভাবতে হবে না। স্যার আমাকে মানে
সবসময় এইভাবে মোটিভেট করে গেছে, মানে পারস্পরিক রিলেশনশিপটা মানে কিভাবে তৈরি হতো বা কিভাবে অ্যাডজাস্ট করতো প্যারেন্টস প্লাস পারস্পরিক রিলেশনশিপে একদিকে তোমার কোচের সঙ্গে রিলেশন, একদিকে বাবার সঙ্গে মায়ের সঙ্গে তোমার রিলেশন, এবং কোচের সঙ্গে বাবা মায়ের রিলেশন, এটা কিন্তু খুব ভাইটাল স্পোর্টস প্যারেন্টস রিলেশনশিপে। কখনো কখনো ইগো চলে আসে প্যারেন্টসদের, কখনো কোচের ইগো চলে আসে যে বাবা মা বেশি আমাকে বলছে, আমি ছেলেকে দিক তৈরি করবো, বা বাবা মা আমাকে বেশি প্রেশার দিচ্ছে, বা হয়তো প্রেশারই দিচ্ছে না, কিছু বলছেই না। এই ধরনের যে যে সিচুয়েশন গুলো তৈরি হয়, এই সিচুয়েশন কিরকম হয়েছিল? না, এই ক্ষেত্রে আমার সাথে সেরকমটা কিছু হয়নি, কারণ আমার মা বাবা ফুললি আমার কোচকে বলে দিয়েছিল যে ছেলেকে, আমাকে যখন ফার্স্ট অ্যাডমিট করে মানে অ্যাসোসিয়েশনে, তখন বাবা মা বলে দিয়েছিল স্যার আপনার হাতে আমার ছেলেকে দিয়ে দিলাম। মানে মানে ব্লাইন্ডলি ট্রাস্ট করতে পেরেছিল আমার স্যারকে, আমার কোচকে। তো এই রিলেশনটাই খুব ভালো রিলেশন ছিল, যে তার জন্য বাবা মা বলেছিল এখন থেকে রেসপন্সিবিলিটি আপনার। So, একটা হেলদি রিলেশন তৈরি করা, আমরা যেটা স্পোর্টস প্যারেন্টসে মেইনলি যেটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম, যে বাবা মা সবসময় একটা হেলদি রিলেশন একটা রাখার চেষ্টা করেন, এবং পুরো দায়িত্বটাই কোচের উপর দেওয়ার চেষ্টা করেন, এবং তার সঙ্গে প্লেয়ারের যে পারফরমেন্সটা সেখান থেকে কিন্তু বেরিয়ে আসে। সো কোচকে বিশ্বাস করা, কোচের এবিলিটিকে বিশ্বাস করা, কোচ সেটাকে কিভাবে ডিল করবে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এর সঙ্গে কিছু ফ্রেজ আছে, প্রথম যখন এন্ট্রি নিল স্পোর্টসে, তারপরে একটু পরিচয় হলো, আরেকটু পরিচিতি হলো, ম্যাচিওর হয়ে গেল, এই সময়তে বিভিন্ন ধরনের ফেজ থেকে বিভিন্ন ধরনের প্রবলেমস অ্যারাইজ হয়, এবং সেগুলিকে কোচকেই কিন্তু ঠিক করতে হয় এবং এই প্রবলেমস গুলোকে সলভ করতে হয়। সো আমরা এরপরে ফেজেস এবং ক্যারেক্টারিস্টিক্স গুলো নিয়ে আলোচনা করব। সো নেক্সট স্লাইডে আমরা যাব ফেজেস, যে বিভিন্ন ফেজেস গুলি থাকে এবং তার সঙ্গে কি ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা জানতে পারলাম স্পোর্টস প্যারেন্টসদের কিভাবে ডিল করব, কিভাবে তাদেরকে নিয়ে চলতে হবে। So that's all about the sports parents. Thank you.